সফল ব্যবসায়ী হতে পেরেছি কিনা আমি এখনো বলতে পারবো না, তবে আমি একেবারে যে সফল ব্যবসায়ী আমি তা বলবো না, বাট আমি সফল সংগঠক। এই সেক্টরে বিকেএমই বা বিজিএমই বা বাংলাদেশের পোশাক শিল্প বলেন বা টেক্সটাইল সেক্টরে বলেন, আমি একজন সফল সংগঠক, এটা আমি বলতে পারি। আর সফল ব্যবসায়ী হতে হলে তার মধ্যে অনেক কিছু আছে। কারো সফলতার বা বিভিন্ন জনের কাছে সফলতার মাপকাঠি বা রূপরেখাটা বিভিন্ন রকম। কেউ বৈধভাবে ন্যায়সঙ্গত পথে সঠিক পথে ব্যবসা করে সফল হয় এবং সমাজে তারা, আমি মনে করি তারা দৃষ্টান্ত স্থাপন করে এবং তাদেরকে অনুসরণ করার মতো তারা কিছু কাজ করে যায়। কিন্তু আজকে বর্তমান সমাজে আমরা যেটা দেখি, অধিকাংশ ক্ষেত্রেই নানাভাবে অন্যায়ভাবে অবৈধভাবে অবৈধ পন্থা অবলম্বন করে ব্যাংকের টাকা মেরে লুট করে বা অন্যের হক নষ্ট করে অনেকে ব্যবসায়ী প্রতিষ্ঠিত বা সফল ব্যবসায়ী হবার চেষ্টা করে, বাট ইন দ্য লং রান তারা, আমরা মনে করি যে তারা সফল না। একটা না একটা সময় গিয়ে তারা তাদের ধ্বংস মানে অবশ্যম্ভাবী। কিন্তু যারা সফল ব্যবসায়ী, যারা বৈধভাবে সঠিকভাবে অন্যের কোনো হক নষ্ট করে না, দেশের কোনো হক নষ্ট করে না, বৈধভাবে আইনসঙ্গতভাবে যারা ব্যবসা করে ওই ধীরে ধীরে যারা প্রতিষ্ঠিত হয়, ধীরে ধীরে তারাই কিন্তু আলটিমেটলি সফল ব্যবসায়ী এবং তারা প্রতিষ্ঠিত হয় এবং তারা তারা সমাজে অনুকরণীয়। তারা হঠাৎ করে কোনো কোনো যেন তেন ভাবে বিভিন্নভাবে অবৈধ পন্থায় প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে, তারা কিন্তু সমাজে প্রতিষ্ঠিত না। তারা সমাজের দৃষ্টিতে, মানুষের দৃষ্টিতে তারা অন্যায়কারী, তারা দেশের জন্য ক্ষতিকারক ব্যক্তি। তারা আসার পিছনে প্রথমত যদি বলি ব্যবসায়িক দিক থেকে, আমার বড় ভাই এবং এনআর গ্রুপের এমডি মোখলেছুর রহমান, আমার বড় ভাই মাওলানা মোহাম্মদ সালেম, তিনি মারা গেছেন 2023 সালের জানুয়ারির 23 তারিখ মারা গিয়েছেন। তিনি ছিলেন আমার জন্য একজন আদর্শ এবং ওনাকে যেভাবে দেখেছি যে জীবনে কখনো মানে ব্যবসায় কোনো নয় ছয় ওনাকে করতে দেখিনি এবং একেবারে সার্বক্ষণিক উনি নিট অ্যান্ড ক্লিন, কথাবার্তা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, কাজে কর্মে পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যবসায় সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন। সেটা উনি ছিলেন আমার আদর্শ। আর মেন্টর হিসেবে যদি বলেন, এনআর গ্রুপের এমডি মোখলেছুর রহমান, তিনি আমাকে আমার জীবনের শুরু থেকে বিভিন্নভাবে আমাকে গাইড করেছেন বা বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেছেন, এখনো উনি করছেন। ব্যবসায়ী হিসেবে তাকে ব্যবসায়ীকে অবশ্যই সফল হতে হলে তার গুণাবলীর মধ্যে অন্যতম যেটা প্রথম হচ্ছে যে সততা এবং সিনসিয়ারিটি, এই দুইটা হচ্ছে প্রথম। এরপরে আপনাকে থাকতে হবে মানে সততা এবং সিনসিয়ারিটি, মানে দুইটা থাকলে আপনার অটোমেটিক্যালি ওই ব্যবসার প্রতি আপনার ডিভোশনটা বা ওইটার প্রতি আপনার মনোযোগ, ওইটার মধ্যে ঢুকে যাওয়া, এটার একেবারে ভিতরে ঢুকে এটার জিনিসগুলি সব নিজের আয়ত্তে নেওয়া, এগুলি যে করতে পারে এবং মানে সারাক্ষণ ওই যে আমরা একটা 3 কোশ্চেন্স একটা প্রবন্ধ পড়েছিলাম ইন্টারমিডিয়েটে, মানে হুইচ ইজ দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ক, হুইচ ইজ দ্য ইম্পর্টেন্ট টাইম অ্যান্ড হু ইজ দ্য ইম্পর্টেন্ট পারসন। তো সেখানে হারমিট রাজাকে বলেছিল যে ওই সময় যে কাজ, যখন তুমি যে কাজটা নিয়ে মানে শুরু করবা ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ক, আর ওই সময়টা হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ক ও ইম্পর্টেন্ট টাইম এবং তুমি নিজে ইম্পর্টেন্ট ব্যক্তি। এই তিনটা যে মেনটেন করে, অর্থাৎ ওই কাজটার মধ্যে তাকে ঢুকে যেতে হবে, একদম গভীরে ঢুকতে হবে, এটার বুঝতে হবে। বুঝলে পরে তখন ওই ব্যবসা হোক, চাকরি হোক, ব্যক্তি জীবন হোক, যে কোনো জায়গায় তার সফলতা কেউ ঠেকিয়ে রাখতে পারে নাই কখনো। সততা থাকতে হবে, সিনসিয়ারিটি থাকতে হবে, তাইলে কেউ কখনোই কেউ ঠেকে নেই, কেউ মানে ঠেকে রাখতে পারে নাই তাকে। নতুন ব্যবসায়ীদের প্রতি আপনার পরামর্শ একটাই যে নতুন ব্যবসা শুরু যারা করবে তাদের ওই সততা এবং সিনসিয়ারিটি এই দুটাকে মেনটেন করতে হবে এবং যেই ব্যবসাটা করবে, যেই কাজটা করবে, সেই কাজে তাকে ডুবে যেতে হবে, সেই জায়গাটাকে মানে একেবারে গভীরে গিয়ে তাকে এটাকে শিখতে হবে, বুঝতে হবে এবং সেই অনুযায়ী তার এবং দেশের সরকারের নিয়ম কানুন মেনে সেই জায়গাটাকে কাজ করতে হবে। অন্যের ক্ষতি করার কখনো চেষ্টা করা যাবে না,
অন্যের ক্ষতি করার কখনো মাথায় চিন্তাও করা যাবে না। অন্যকে মেরে, অন্যের হক মেরে, অন্যকে দাবায় রেখে নিজে বড় হবে, এটা যারা করে এরা সাময়িক হয়তো সফল হয়, কিন্তু লং রানে গিয়ে তারা সফলতা তার থাকে না। আমি যেটা মনে করি আমার প্রাপ্তি হচ্ছে, আমি যখন মানুষের বিভিন্ন আমার সেক্টরের আমার যারা মেম্বার, বিকেএমই মেম্বার বা ব্যবসায়ী, তারা বিভিন্ন সময় যে বিভিন্ন সমস্যা ফেস করে, কাস্টমসে ফেস করে, প্রশাসনে ফেস করে, এনবিআর এ, ব্যাংকে, নানাভাবে নানা জায়গায় তারা সমস্যা ফেস করে, স্থানীয়ভাবে বিভিন্নভাবে ফেস করে, তাদের পাশে গিয়ে যখন আমি দাঁড়াই এবং তারা যখন একটা ওই জায়গায় একটা মানে প্রাপ্তি ঘটে তাদের, তারা যখন ওই বিপদ থেকে উদ্ধার হয়, ওই সমস্যা থেকে যখন উত্তরণ ঘটে তাদের, তখন তাদের যে মানে ভিতরের যে অনুভূতি, সেটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমার যদি বলেন অপ্রাপ্তি, যেটা আমি মনে করি যে আমার নিজের ব্যক্তিগত ব্যবসায় আমি খুব একটা সফল হতে পারি নাই এই এই মানুষের কাজ, দেশের জন্য কাজ এবং এই বিকেএমই বা সংগঠন বা সেক্টরের জন্য কাজ করতে গিয়ে এইটা আমার একটা, আমি মনে করি যে আমার একটা অপ্রাপ্তি। গঠন কতটুকু ভূমিকা রাখতে পারছে বলে আপনি মনে করেন? আমি মনে করি যে বিকেএমই সংগঠন হিসেবে তার সদস্যদের জন্য মানে সবসময় তো শতভাগ তো আর সম্ভব না, তারপরেও সর্বোচ্চটুকু বিকেএমই দিয়ে যাচ্ছে মেম্বারদের জন্য, এবং আমি নিজে সেটার জন্য দিনে রাতে সার্বক্ষণিক আমি এটা নিয়ে কাজ করছি। মানুষের, আমার মেম্বারদের নানা রকমের সমস্যা, তাদের বিভিন্ন রকমের সুবিধা অসুবিধাগুলি নিয়ে কাজ করছি এবং সেগুলি আমি সমাধানের চেষ্টা করছি। তাদের সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের প্রত্যেকের যে কোনো আমার মেম্বারের বিপদে আপদে তাদের সমস্যায় বিকেএমই তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে আমার নেতৃত্বে, এটা আমার জন্য আরেকটা বড় প্রাপ্তি। আমি যেটা মনে করি বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক কিছু দুর্বলতা বা গলদ রয়েছে। আমি ফিলোসফি স্কুলের আমি দীর্ঘদিন যাবত আছি, এটার আমি চেয়ারম্যান। পাশাপাশি আমি নারায়ণগঞ্জ কলেজ, যেখানে 10,500 ছাত্রছাত্রী রয়েছে, এরকম একটা এত বড় এত সুন্দর একটা কলেজের আমি দীর্ঘদিন যাবত সভাপতির দায়িত্ব, গভর্নিং বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেছি, এবং সেখানেও আমি চেষ্টা করেছি যে সততার সাথে সেই জায়গাটাতে কাজ করতে, এবং শিক্ষক বা ছাত্রদেরকে যেটা আমি সবসময় উদ্বুদ্ধ করেছি ওই সততাটা মেনটেন করার জন্য, দেশাত্মবোধটাকে তাদের মধ্যে জাগিয়ে তোলার জন্য, তাদের মধ্যে যে নৈতিকতাটা প্রতিষ্ঠিত করার জন্য, এটা আমি চেষ্টা করেছি সেখানে। এবং আমি মনে করি যে এইটা আজকে সমাজে এইটা সবচেয়ে বড় দুর্বলতা, নৈতিকতার অভাব। আজকে যে তরুণরা উচ্ছৃঙ্খল হচ্ছে, অনৈতিকতার সাথে সম্পৃক্ত হচ্ছে, এটার জন্য সমাজের ব্যক্তিরাও দায়ী। তারা যদি সবাই যদি এটা ওই তরুণদেরকে যদি বুঝাইতো বা এগিয়ে আসতো, তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করত, বা এই তরুণদের যে উচ্ছৃঙ্খলতা বা অসামাজিক কার্যকলাপ, মাদকের বিস্তার, এগুলির বিরুদ্ধে যদি সবার দায়িত্ব মনে করে যদি সবাই রুখে দাঁড়াইতো, তাহলে আজকে সমাজে এগুলি হতো না। বর্তমানে আমার জীবনে আমার প্রায় 37-38 বছর আমি এই সেক্টরে, আমার এই 38 বছরের জীবনে সবচেয়ে কঠিন সময় পার করছে গত 2 বছর যাবত, এবং এখনো যাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে কঠিন সময় যাচ্ছে, গার্মেন্টস সেক্টরের জন্য যাচ্ছে। বাট আবার গার্মেন্টস সেক্টরের জন্য সামনের দিনগুলিতে বিশাল একটা সুযোগ আবার আছে আমাদের, যদি আমরা সেই সুযোগটা কাজে লাগাতে পারি। একটা অফুরন্ত সুযোগ, আমরা অবারিত সুযোগ আমরা দেখতে পাচ্ছি। ওই যে সুরঙ্গের শেষ মাথায় আলোর রেখা দেখা যাচ্ছে, আমরা সেটা যদি আমরা নিতে পারি, তাহলে সামনের দিনগুলিতে গার্মেন্টস সেক্টর আরো অনেক ভালো করবে। সেই সুযোগ কিন্তু আছে, কিন্তু দেশেও কিছু সমস্যা আমরা ফেস করতেছি। যেমন বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমরা ফেস করছি, যে গ্যাস বিদ্যুতের সংকট, দ্বিতীয়ত ব্যাংকিং সেক্টরের যে অরাজকতা, ব্যাংকিং সেক্টরের যে সমস্যাগুলি, এবং লুটপাট হওয়ার পরে যে সেখানে যে বিশৃঙ্খলাটা রয়েছে, পলিসিগত বাধার তৈরি হয়ে আছে সেখানে, এই জায়গাগুলি যদি ঠিক করা যায়, এবং একই সাথে আইন শৃঙ্খলা যদি ঠিক করা যায়, সরকারের যে পলিসিগুলি যদি ঠিক মতো আনা যায়, অর্থাৎ এনবিআর এর নানা রকম পলিসি রয়েছে, বিশেষ করে ট্যাক্সেশন পলিসি, তারপরে ভ্যাট এবং কাস্টমস এর নানা রকম পলিসি, এগুলি যদি সময়োপযোগী বাস্তবমুখী পলিসি দেওয়া যায়, তাহলে অফুরন্ত অবারিত সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পারবো। আপনার ট্রাম্প প্রশাসন আসার পরে চায়নার সাথে যে বাণিজ্য যুদ্ধ, এইটা আমাদের জন্য একটা বড় সুযোগ নিয়ে আসছে।
শুধু আন্দোলন না, আমি বলবো যে সরকারের গত শেষ 2 বছরের রং পলিসির কারণে এবং একই সাথে আইন শৃঙ্খলা অবনতির কারণে, অর্থাৎ শ্রমিকদের অসন্তোষের কারণে, ব্যাংকিং নানা রকমের অসহযোগিতার কারণে, ব্যাংকিং সেক্টরের এবং সেখানে ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ার কারণে যে বর্তমানে এই সেক্টরটা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, কোনো উপায় নাই তাদের, সেখানে তারা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। সময়োপযোগী যে পদক্ষেপগুলি নেওয়া উচিত সেগুলি আমি বিস্তারিত বিভিন্ন সময় আলোচনা করেছি বা করছি, যে আমি যে 4-5টা সমস্যার কথা বললাম, এগুলি যদি তড়িৎ গতিতে এবং একেবারে বাস্তবতার নিরিখে সময়োপযোগী সিদ্ধান্ত সরকার নিতে পারে, তাহলে এই জায়গাগুলি অনেক উত্তরোত্তর সমৃদ্ধি আসবে। এবং একই সাথে সরকারকে এটা বুঝতে হবে, যেটা আমরা এখন অভাব অনুভব করছি, যে সরকার স্টেক হোল্ডারদের সাথে বা আমরা যারা বিজনেস সেক্টরে আমরা নেতৃত্ব দিচ্ছি, আমাদের সাথে প্রতিনিয়ত যদি সরকার না বসে, আমাদের সমস্যাগুলি না শোনে, তাহলে এই সমস্যাগুলি যে সমাধান হবে না, এবং সেক্ষেত্রে এই সেক্টরটা বা বাংলাদেশের অর্থনীতিটা এগিয়ে যাবার পথটা রুদ্ধ হয়ে যাবে। টাকা পাচার করেছে বা করছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা অনুরোধ করব সরকারকে, যাতে ভবিষ্যতে কেউ আর এরকম করতে সাহস না করে বা এই ধরনের কোনো অপকর্ম করার জন্য সুযোগ যাতে না পায়। যারা জড়িত আছে প্রত্যেকেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত বলে আমরা মনে করছি। শিশুশ্রম পোশাক শিল্পে এখন নাই, এটা আমরা অনেক আগেই আমরা এইটা থেকে মুক্ত হয়েছি। এবং এই ব্যাপারে বিকিএমই বিজিএমই আপনারা জানেন যে 1995 সালে বিকিএমির জন্ম। তার আগে থেকেই কিন্তু শিশুশ্রম নিরসনের জন্য মোস্তফা গোলাম কুদ্দুস সাহেবের নেতৃত্বে বিজিএমির তৎকালীন নেতৃবৃন্দ কাজ করেছে, এবং আমরা সার্বক্ষণিক এই কাজটা আমরা এখনও করে যাচ্ছি। কোথাও কোনো শিশুশ্রম নাই, এইটা আমাদের জন্য আমরা গর্বের সাথে বলতে পারি। ফ্যাশন আমার একটা গর্বের জায়গা সেখানে আছে। মিনিট ফ্যাশন এই বিকেএমির সদস্য নাম্বার হচ্ছে 1, অর্থাৎ মিনিটের সদস্য পদ দিয়েই বিকেএমির জন্ম হয়েছিল। এটা আমার একটা গর্বের জায়গা। এবং দীর্ঘদিন যাবৎ সেই 1995 সাল থেকে এখনো পর্যন্ত বিকেএমির সাথে আমি একেবারে বিকেএমির রন্ধ্রে রন্ধ্রে এর রক্তের সাথে মিশে আছি আমি। আলহামদুলিল্লাহ, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দেওয়ার জন্য, দেশ ও জাতির উদ্দেশ্যে কিছু বলার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন স্যার। ধন্যবাদ। ঠিক আছে।